আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। নওগাঁয় ঘরে ঢুকে দম্পতি ও 2 সন্তানকে হত্যা। স্বজনরা সম্পত্তি নিয়ে বিরোধের কথা বললেও মোটিভের সন্তানে পুলিশ। এসএসসি ও সম্মানের পরীক্ষা শুরু। জ্বালানি তেলের পাম্প থেকে সৃষ্টি হওয়া যানজটে কেন্দ্রে পৌঁছতে ভোগান্তি। সংরক্ষিত নারী আসনে বিএনপি জামাত স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা। নারীদের উন্নয়ন ও সুরক্ষায় কাজ করার আশা। এবং যুদ্ধবিরতির শেষ মুহূর্তেও যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা অনিশ্চিত। হুমকির মুখে কোনো আলোচনা নয় বলে তেহরানের অবস্থান। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে ছেলে, মেয়ে ও বাবা মাকে হত্যা করা হয়েছে। সোমবার রাতে নিজ বাড়িতে তাদের নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। পৈতৃক সম্পত্তির অংশীদারিত্ব নিয়ে নিজেদের বোন জামাই ও চাচাতো ভাইদের সাথে বিরোধের জের ধরেই হত্যাকাণ্ড বলে জানান নিহত হাবিবুর রহমানের পিতা নবির উদ্দিন। এমরুল কায়েসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন রাজীব আহমেদের রিপোর্টটি। নিহতদের আত্মীয় স্বজন জানান, নওগাঁর ওই বাড়িতে হত্যার শিকার হাবিবুর রহমান, স্ত্রী পপি খাতুন, তাদের ছেলে পারভেজ, মেয়ে সাদিয়া এবং হাবিবুর রহমানের বাবা নমির উদ্দিন একসাথে বসবাস করতেন। হাবিবুর রহমানের বয়স ৩৫, স্ত্রী পপি খাতুনের ৩০, ছেলে পারভেজ ১২ ও মেয়ে সাদিয়ার বয়স ৩ বছর। রাত ১০টার দিকে খাওয়া দাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়ে। সকালে নমির উদ্দিন ফজরের নামাজ পড়তে উঠে তার পুত্রবধূ পপির লাশ আঙিনায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। পৈতৃক সম্পত্তির অংশীদারিত্ব নিয়ে নিজেদের বোন জামাই এবং চাচাতো ভাইদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল বলে জানিয়েছেন হত্যার শিকার হাবিবুর রহমানের পিতা নমির উদ্দিন। দরজা খোলা, বাপরে ব্যাপার, আমার বেটা বোটা উঠে গেছে নাকি। তারপরে দরজার কাছাকাছি যাতে আঙিনার মাঝখানে যাতে দেখছি ওই চটি দিয়ে ঢাকা যে মহিলা, ওই মহিলা রক্ত গড়িয়া চলে গেছে একটা দাড়ি বাতা। টাকা দেখে আমার মাথা চক্কর মারি দিল। তাকে নির্যাতন করেছে জীবিত থাকতে কি মৃত থাকতে। আমার ছবি বাঁশ কাটার পরে আমার ওর উপর মামলা করি, তখন আমরা শাসাবার্তা করছে যে জমি আমার আসামি করলো, তোর বাঁচা থাকবো না, আমার বেটা শ্বাসে তোর বাঁচা থাকবো না। আমার বোন বেটির উপর মানে সবাই নির্যাতন করে, ননদ নন্দু ভাগ্নে এরকম। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিয়ামতপুর থানার পুলিশ। এছাড়াও নওগাঁ থেকে পিবিআই, সিআইডি টিম গিয়ে পুলিশের সাথে তদন্ত শুরু করেছে। আমি দ্রুত ঘটনাস্থলে আসি এবং এসে ডেড বডিগুলো দেখি, শনাক্ত করি এবং এটা কি কারণে হয়েছে, কেন হয়েছে, এটা আমরা তদন্ত ছাড়া আমরা এই মুহূর্তে কোনো কিছু বলতে পারছি না। তদন্ত শেষে আপনাদের জানাবো। নৃশংস এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। রাজীব আহমেদ, চ্যানেল আই। জ্বালানি তেলের দাম বাড়ার 2 দিন পরও গ্রাহকদের মাঝে স্বস্তি আসেনি। তেল নিতে এখনও কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে প্রতীক্ষা করতে হচ্ছে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও তেল না পাওয়ায় অভিযোগ রয়েছে। ভোগান্তি নিরসনে সরকারের কার্যকর পদক্ষেপ নিতে আবেদন গ্রাহকদের। প্রিয় দর্শক দেখুন সহকর্মী লাইলা নওশিনের রিপোর্টটি। অপেক্ষায় কখনো রাত পেরিয়ে ভোর হয়। ভোরের স্নিগ্ধতা ধীরে ধীরে রূপ নেয় কাঠ ফাটা রোদে। রোদের উত্তাপে পুড়ে তবুও দীর্ঘ সারি বাইকের, ট্রাকের আর প্রাইভেট কারগুলোর। কবি রফিক আজাদ কারো প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকতে চেয়েছিলেন পায়ে শিকড় গজানো পর্যন্ত, কিন্তু জড় পদার্থের এই পরিবহনগুলো এভাবে দাঁড়িয়ে থাকলে শেকড় গজাবে না, কারণ শক্তির জন্য তো পর্যাপ্ত জ্বালানি নেই। তবুও প্রতীক্ষা, কখন আসবে বহু কাঙ্ক্ষিত জ্বালানি তেলের গাড়ি। গাড়িতেই ঘুমাচ্ছি, গাড়িতেই খাওয়া দাওয়া, আর কিছু করার নাই তো। এই যে রোদ, রাতে মশার কামড়, সবকিছুই কষ্ট পোহাতে হচ্ছে আমাদের। সারাদিন সিরিয়াল দিয়ে
শেষ পর্যায়ে আপনি যখন সিরিয়াল শেষের সময় পাম্পের কাছে যায় তখন তেল শেষ। আমি যে গাড়ি রেখে একটা মানে কিছু কোথাও খেতে যাব সেটাও তো উপায় নেই। কেমন চলবে অর্ধেক হাফ বেলা গাড়ি চলে হাফ বেলা তেল লই। অন্তত পক্ষে আমাদের যারা রাইড শেয়ার করি তাদেরকে আগে সিরিয়াল দিয়ে তেল দেওয়া উচিত। বৈশাখের এই রৌদ্র জমা গায়ে মেখে চালকদের অপেক্ষা একসময় ফুরলেও আবারও আতঙ্ক আগামী দিনের জন্য। কখন আসবে তেল, কবে কমবে ভোগান্তি, এই প্রশ্নের উত্তর নেই কোথাও। তেলের দামটা বাড়াইলে হয়তো ভোগান্তিটা কমে যাবে, কিন্তু এখনও সেটা কমতেছে না। এখন গভর্নমেন্টে বলতে পারবে এটা সমস্যাটা কোথায়। অনেক মানুষ এই ট্যাক্সি পাঠাওয়ের উপর তারা জীবিকা নির্বাহ করে, তাদের অবস্থা অনেকটা খারাপ। পাবলিকের এদিকে টাকাও যাইতেছে, ভোগান্তিও যাইতেছে, টাইমও যাইতেছে, সব কিছু তো প্রবলেম। জ্বালানি তেলের এই ভোগান্তি দ্রুত নিরসন করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি, জামাত ও স্বতন্ত্র জোট মনোনীত প্রার্থীরা নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। বিএনপি মনোনীত প্রার্থীরা বলছেন সরকারের ভিশন বাস্তবায়নে জোরালো ভূমিকা রাখতে চান তারা। জামায়াত নেতৃত্বাধীন জোট মনোনীতরা বলেন সরকারের যৌক্তিক সমালোচনার পাশাপাশি নারী উন্নয়নে ও সুরক্ষায় কাজ করবেন তারা। রিপোর্টে আরও জানাচ্ছেন নাজিব বেগ। বিদ্যমান আইন অনুযায়ী ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে সংসদের 50টি সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। সে অনুযায়ী এবার বিএনপি জোট 36টি, জামাত জোট 13টি এবং স্বতন্ত্র জোট 1টি আসন পাবে। মঙ্গলবার মনোনয়নপত্র দাখিল করতে নির্বাচন ভবনে আসেন 11 দলীয় জোটের মনোনীত প্রার্থীরা। মনোনয়ন দাখিল শেষে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন তারা। আমরা সংসদে সোচ্চার থাকব। সংসদ হলো জাতির নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে, সুতরাং জাতির আশাকাঙ্ক্ষা, বিশেষ করে নারীদের আশাকাঙ্ক্ষা যাতে প্রতিফলিত হয় সংসদের মাধ্যমে, সেই সংগ্রাম আমরা চালিয়ে যাব। সংসদে নারীদের ভূমিকা কেমন হবে তা নিয়ে কথা বলেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল। নারী সমাজের যে বিশেষ করে প্রত্যাশা, নারী প্রতিনিধিত্ব, সেই জায়গাটাও আমরা মনে করি সঠিক সময়ে হবে। এই জন্য কমিশন যেন কোনো ধরনের এখানে অন্য কিছু করবে না বা ভিন্ন পরিস্থিতির অবতারণা হবে না, এটাই আমরা আস্থা রাখি। শেষ দিনে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি মনোনীত প্রার্থীরাও। দলের এই মূল্যায়নকে যথাযথভাবে জনগণের সেবায় কাজে লাগাতে চান তারা। আমি আপনাদের সামনেই ছিলাম, সেটা আপনারা 111 বলেন, আর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন বলেন, আর 24 বলেন, প্রতিটি আন্দোলন সংগ্রামে কিন্তু আমি সামনের সারি থেকে আপনাদের সাথে থেকেছি। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড থেকে শুরু করে শিক্ষায় যে অবদান রাখার চেষ্টা, অতীত থেকে আমরা এটা ধারাবাহিকতা এই নিয়ে আমি কাজ করতে চাই। মোট কথা আমাদের যে বিএনপির স্লোগান সবার আগে বাংলাদেশ, সেটাকে মাথায় রেখে বাংলাদেশকে তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে নিয়ে আমরা সুন্দরভাবে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। বিধান অনুযায়ী সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য নির্বাচনে ভোট দিতে পারেন, কিন্তু দল বা জোট তাদের বরাদ্দ পাওয়া আসনের সমান সংখ্যক প্রার্থী মনোনয়ন দেয় বলে এই নির্বাচনে ভোটের আর প্রয়োজন হয় না। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। হিরোর মোটরসাইকেল কিনলেই পাওয়া যাবে বীমা সুরক্ষা, এমন বিশেষ সুবিধা নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় বীমা প্রতিষ্ঠান চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং মোটরসাইকেল ব্র্যান্ড হিরো বাংলাদেশ। রাজধানীর একটি 5 তারকা হোটেলে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং HMCL নিলয় বাংলাদেশ লিমিটেডের মধ্যে এক সমঝোতা স্মারক সই হয়। এখন থেকে বিক্রিত হিরো মোটরসাইকেলের সাথে ক্রেতারা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের বিশেষ বীমা সুরক্ষা পাবেন। অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন HMCL নিলয় বাংলাদেশ লিমিটেডের CFO এবং কোম্পানি সেক্রেটারি বিজয় কুমার মণ্ডল ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি CEO মোহাম্মদ ইমদাদুল্লাহ। বীমা সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ঝুঁকি মোকাবেলায় নতুন দিগন্ত উন্মোচন হবে বলে জানান বক্তারা। চার্টার পরিবার সবসময় নতুনত্ব নিয়ে ভাবে এবং অনেক ইনোভেটিভ
আইডিয়া নিয়ে আমরা চেষ্টা করি কাজ শুরু করার জন্য। আমরা ইন্স্যুরেন্স বলতে গতানুগতিক যে ধারার ইন্স্যুরেন্স, আর সেখান থেকে আমরা কিছুটা ব্যতিক্রম বা বৈচিত্র্য আনার সবসময় চেষ্টা করে যাই, এবং আজকের এই উদ্যোগ তারই একটি প্রয়াস মাত্র। ঘরে ফেরাটা যাতে আরও বেশি নিরাপদ হয়, এর জন্য আমরা আসলে চাচ্ছিলাম খুব দ্রুত আপনার চার্টার্ড লাইফের সাথে আমরা এই পথযাত্রা শুরু করি, যাতে মানুষের যাত্রাপথটা অ্যাটলিস্ট তাদের দুর্ঘটনার পর যাতে তারা একটু নিরাপদ বোধ করতে পারে। Close the deal. Let me know. All right? Okay. Bye-bye. বাংলাদেশে রিয়েল এস্টেট মার্কেট কত দ্রুত বাড়ছে সেটা আমি সবসময় ফলো করতাম, চাইতাম দেশে ইনভেস্ট করতে, কিন্তু আমেরিকান সিটিজেন হয়ে বাংলাদেশে ফাইন্যান্সিং পাওয়াটা কঠিন। সেই রাস্তা থেকে সহজ করে দিয়েছে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। আপনারা যারা দেশকে ভালোবাসেন, দেশে ইনভেস্ট করতে চান, ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স ইজ দ্য রাইট চয়েস। প্রবাস থেকে নিশ্চিন্তে বাড়ি কিনুন দেশে। এই প্রথম আপনার ইউএসএ ক্রেডিট কোয়ালিফিকেশন দিয়ে বাংলাদেশে ফাইন্যান্স করতে পারবেন আপনার স্বপ্নের ফ্ল্যাট। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। সারা দেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ভীতিমুক্ত পরিবেশে যাতে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে সেজন্য কেন্দ্রগুলোতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। পরীক্ষার সময় সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবি জানিয়েছেন অভিভাবকরা। জ্বালানি তেল সংগ্রহের জন্য গাড়ির দীর্ঘ লাইন আর কয়েক লাখ শিক্ষার্থী অভিভাবক কেন্দ্রে আসার কারণে রাজধানীতে স্বাভাবিকের চেয়ে ছিল অতিরিক্ত যানজট। বিস্তারিত মোসাম্মদ মল্লিকের রিপোর্টে। জীবনের প্রথম পাবলিক পরীক্ষা, তাই কেন্দ্রে প্রবেশের আগে শিক্ষার্থীদের জন্য অভিভাবকের দোয়া। সকাল 9:30টার মধ্যে পরীক্ষার কেন্দ্রে প্রবেশের বিধান, তাই আগে ভাগে সকাল 7টায় বের হয়েও কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে তাড়াহুড়ো করে। জ্বালানি তেল সংগ্রহের জন্য গাড়ির দীর্ঘ লাইন আর কয়েক লাখ শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণের জন্য অভিভাবক সহ কেন্দ্রে আসার কারণে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত যানজট। এবার গতবারের চেয়ে প্রায় 80,000 কম পরীক্ষার্থী অংশ নিচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষায়। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 18,57,000। কিছু অভিযোগ ও দাবি জানিয়েছেন অভিভাবকরা। ওই ট্রাফিক জ্যামটাই হচ্ছে, কিন্তু এই তেলের জন্যই, তেল সংকটের জন্য বাসগুলো রাস্তায় দাঁড়ায় থাকে, ট্রাক দাঁড়ায় থাকে, খুবই বাজে অবস্থা, একেবারে ট্রাফিক অবস্থা। সরকারের কাছে একটাই আবেদন করতেছি যে তেলের যে সংকটের জন্য যে জ্যামটা লাগতেছে সেটার জন্য যাতে পরীক্ষার মধ্যে কোনো বাধাবিঘ্ন না আসে। আপনাদের সিস্টেমটা এরকম করে দিয়েছে যে পোলাপান এভাবেই ভয় পাচ্ছে, তাই এইভাবে আমরা চাই না, আমরা চাই রিল্যাক্সভাবে পরীক্ষা হোক, বাচ্চারা ভালো রেজাল্ট করুক। প্রথমবারের মতো এবার 3,885টি কেন্দ্রের সবগুলো কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করছে শিক্ষা মন্ত্রণালয়। ক্যামেরার নিচেই তারা এতকাল ক্লাস করে আসছে, ইন্টারনাল পরীক্ষাগুলো ওইভাবে দিয়েছে, তারা এত অভ্যস্ত এবং এরা জানে, এরা হ্যাবিচুয়েটেড। এখন অনেক জায়গায় ওই ক্যামেরার দিকে তাকানোর দরকার হয় না, বা আছে এই কথা ভেবে চলা লাগে না, তারা ডিসিপ্লিনড হয়ে আছে। আর যেখানে নতুন হয়েছে তারাও এটা অভ্যস্ত হয়ে যাবে। এই ভিডিওটাকে ধারণ করব এবং এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে সেই আইডি পাসওয়ার্ডও নিয়ে নিয়েছেন, তারাও এটা দেখতে পারবেন। নতুন সরকার ক্ষমতায় আসার পর এটি প্রথম পাবলিক পরীক্ষা। হঠাৎ কেন্দ্রে এসে কাগজ খুঁজে খুঁজে নকল বের করার দিন বোধহয় শেষ হয়ে গেছে অনেক আগেই। নকলের লড়াইটা এখন অদৃশ্য এবং আরও শক্তিশালী। এ কারণে যতগুলো কেন্দ্রে পরীক্ষা হচ্ছে সেই কেন্দ্রগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। কেন্দ্রের প্রত্যেকটি পয়েন্ট নিরাপত্তার আওতায়। এ ধরনের ক্লোজ সার্কিট ক্যামেরায় ভিডিও ফুটেজ শুধু একদিনের জন্য নয়, পরীক্ষার যে ফলাফল দেয়া হবে তার আগ পর্যন্ত এগুলো সংরক্ষণ করতে হবে। মন্ত্রণালয় বলছে প্রযুক্তিকে তারা মোকাবেলা করছেন প্রযুক্তির মাধ্যমেই। যারা এসএসসি পরীক্ষা দিল তাদের সবার জন্য শুভকামনা। ঢাকার আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। ফিরতি ফ্লাইটের টিকিট না করে ওমরা যাত্রীদের মক্কায় পাঠানোর অভিযোগ উঠেছে মার্কস হজ গ্রুপ নামে একটি এজেন্সির বিরুদ্ধে। সৌদি সরকারের নির্দেশনা মোতাবেক 18 এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করার কথা থাকলেও টিকিট না থাকায় এখনও ফিরতে পারছেন না এসব ওমরা যাত্রী। প্রিয় দর্শক, মক্কা থেকে আরও জানাচ্ছেন সহকর্মী MY আলাউদ্দিন। হজযাত্রা স্বাচ্ছন্দ্য করতে সৌদি সরকার 18 এপ্রিলের মধ্যে সকল উমরা যাত্রীদের সৌদি আরব ত্যাগ করার কথা থাকলেও
কখনো মক্কা, কখনো জেদ্দা, এভাবেই ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশ থেকে উমরা পালন করতে আসা 33 জন উমরা যাত্রী। বাংলাদেশ ইমিগ্রেশন যখন আমরা ক্রস করবো তখন ওনারা আমাকে একটা ফেক ডকুমেন্ট দিয়ে বুকিং টিকিট দিয়ে আমাদেরকে সৌদিতে পাঠায়। বাংলাদেশি মাস্ক হজ গ্রুপ ট্রাভেল এজেন্সি 5 এপ্রিল ফিরতি ফ্লাইটের ভুয়া টিকিট দিয়ে মক্কা পাঠান এসব উমরা যাত্রীদের। থাকা ও খাবার সংকটে দিন পার করছেন তারা। মাস্ক হজ গ্রুপ থেকে যে লোকগুলি আসছে এখানে, এর মাঝে বাচ্চা আছে 3 জন, 4 জন আর মহিলা আছে 9 জন। যে ওনাদেরকে নিয়ে আমরা অনেক টেনশনে আছি যে আমরা পুরুষ মানুষ জেল কাটতে পারবো, কিন্তু এই বাচ্চা মহিলাদেরকে দিয়ে আমরা কি করব, যে রাস্তা যে বের হব আমরা তো অনেক আতঙ্কিত। এর আশা আকাঙ্ক্ষা ছিল যে আল্লাহ রাসূলের সালাম দেব আর আল্লাহর ঘর নিদর্শন দেখব, কিন্তু আয়সা আজকে 5 তারিখে আমাকে টিকিট দেওয়ার কথা ছিল, আজকে 20 তারিখ হয়ে গেছে আপনার এপ্রিলের, এখনো টিকিট পাই নাই। অভিযুক্ত মাস্ক হজ গ্রুপের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ধর্ম মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন মক্কায় বাংলাদেশ হজ মিশন। কিছু সংখ্যক উমরাযাত্রী ফেরত টিকিট না থাকার কারণে যেতে পারেনি এবং আমরা অনুসন্ধানে দেখতে পাই যে তারা রিটার্ন টিকিট নিয়ে এখানে আসেনি এবং পরবর্তীতে রিটার্ন টিকিট সংগ্রহ করতে পারেনি। তেমনি একটি এজেন্সির এই সমস্যাটি হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে লিখিতভাবে জানিয়েছি, সরকার আশা করি দ্রুত এই সমাধানের ব্যবস্থা গ্রহণ করবে। এজেন্সি ব্যবসার নামে প্রতারণাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সৌদি আরবের মক্কা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে ইরান যুদ্ধের 53তম দিন। দুই সপ্তাহের যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার পথে পাকিস্তানে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে 2 দফা শান্তি চুক্তি আলোচনা এখনও অনিশ্চিত। শান্তি চুক্তি সই না হলে তার যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা খুবই কম বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের হুমকির মুখে কোনো আলোচনায় যেতে রাজি নয় ইরান। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে হরমুজ প্রণালী পার হচ্ছে ইরানের পতাকাবাহী একটি জাহাজ। বিস্তারিত জানাচ্ছেন আমিনা রহমান সুপ্তি। 2 সপ্তাহের যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার মুখে, তবু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ইসলামাবাদে আলোচনায় যাওয়া না যাওয়া নিয়ে হোয়াইট হাউস থেকে বারবার সিদ্ধান্ত বদল হচ্ছে। তবে আলোচনা হলে শেষ পর্যন্ত তার নেতৃত্বেই যাবে প্রতিনিধি দল, তা একরকম চূড়ান্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরান চুক্তিতে সম্মত না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোর উপর অবরোধ বহাল থাকবে। তবে হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যেতে রাজি নয় ইরান। বরং আবার যুদ্ধ শুরু হলে প্রতিপক্ষের বিরুদ্ধে ইরান নতুন কৌশল দেখাতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফ। ইরাকের সশস্ত্র গোষ্ঠী সারা আওয়ালিয়া আল দাম যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের উপর নতুন করে হামলা শুরুর ঘোষণা দিয়েছে। গোষ্ঠীটির কমান্ডার আবু মাহদি আল জাফারি এক বিবৃতিতে জানিয়েছেন, তাদের যোদ্ধারা সামরিক অভিযান পুনরায় শুরু করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইরান যুদ্ধে মার্কিন সামরিক অভিযান নিয়ে সংবাদ পরিবেশনের ধরনের ক্ষোভ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সম্প্রচার মাধ্যম CNN ও বেশ কিছু সংবাদপত্রের সমালোচনা করে তিনি দাবি করেন, গণমাধ্যমগুলো মার্কিন বাহিনীর সামরিক সাফল্য তুলে ধরতে ব্যর্থ হচ্ছে। ইরানের সঙ্গে যুদ্ধে আহত মার্কিন সেনাদের নতুন তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। জ্বালানির পর এবার পরিবহন ভাড়া বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। নিত্যপণ্যের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে পরিবহনের যৌক্তিক ভাড়া বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সরকারের কর্মকাণ্ড নিয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, বিশ্ব ব্যাংক থেকে $2 বিলিয়ন ঋণ নেওয়া হবে। প্রিয় দর্শক, আরও জানাচ্ছেন সহকর্মী রফিকুল বাশার। নিত্যপণ্যের মূল্যস্ফীতির মধ্যেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ আরও বাড়িয়ে দিয়েছে। নতুন করে যোগ হচ্ছে বাড়তি পরিবহন ভাড়া। সাধারণ মানুষের চাপ কিভাবে কমানো যায় সেদিকে খেয়াল রেখে পরিবহন ভাড়া সমন্বয়ের কথা বললেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।
আমরা চেষ্টা করছি, যেটা আমাদের এই আলোচনা চলছে, এটা কত নাগাদ না, রাদার আমরা বলি যে একটু সময় নিয়েও যদি আমরা একটা বেটার ডিল, সরকারের কাজ কিন্তু শুধু জনগণ বলতে যাদেরকে বুঝি ভোক্তার স্বার্থ রক্ষা না, একটা কথা মনে রাখতে হবে, একটা সরকার কিন্তু ব্যবসায়ীদেরও সরকার। যে মানুষটা বাস চালান, যে মানুষটা ট্রাক চালান, তিনিও এই রাষ্ট্রের নাগরিক, এই সরকার কিন্তু তারও সরকার। সুতরাং তিনি তার উপরও এমন কিছু করা ঠিক হবে না যাতে তার ব্যবসা না হতে পারে। সরকার চেষ্টা করবে এমন একটা পয়েন্টে আসা যেখানে সবার কম ক্ষতি হয়। উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি হয়েছে তা এই মুহূর্তে বাতিল হবে না। IMF-এর সব শর্ত পূরণ করতে বাধ্য নয় সরকার। এর আগেও আমরা যতগুলো কিস্তি পেয়েছি, বাংলাদেশ কিছু শর্ত পূরণ করতে পারে না, আপনি নিশ্চয়ই জানেন, তারপরে পেয়েছে। সো সরকার একটা ফ্লেক্সিবিলিটি আছে। যেমন ভর্তুকির ক্ষেত্রে আলাপ আছে যে এটা কেন করা হয়েছে, যে আপনি জ্বালানির ভর্তুকি কমিয়ে আনবেন, এই হচ্ছে ইচ্ছা। একই সাথে অন্যান্য ক্ষেত্রে আপনি কতটুকু খরচ করবেন, কারণ অর্থনীতি তো ক্রাইসিসে আছে, তো তাদের একটা প্রেসক্রিপশন আছে এবং সরকার নেগোশিয়েট করে। এবং আমরা বিশ্বাস করি এত বড় জনগণের ম্যান্ডেট পাওয়া একটা সরকার, IMF-এর লোনটাও আমাদের লাগবে। নতুন করে 40 লাখ ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। প্রত্যেকটা মন্ত্রণালয়ের থেকেই আপডেট। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। পঞ্চগড়ে দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে স্লুইস গেট সেতু। যাতায়াত, জরুরি সেবা থেকে শুরু করে কৃষিপণ্য পরিবহনের সীমাহীন দুর্ভোগে অন্তত 10টি গ্রামের হাজারো মানুষ। অস্থায়ী কাঠের সেতু দিয়ে নদী পার করছে শিক্ষার্থী সহ স্থানীয়রা। এতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বড় ধরনের। সেতু মেরামত দ্রুত প্রয়োজনীয় উদ্যোগের দাবি ভুক্তভোগীদের। রহমান মুকুলের তথ্য ভিডিও চিত্র নিয়ে দেখুন আফরোজা হাসির রিপোর্টে। একপাশে ভেঙে পড়া সংযোগ সড়ক, অন্য পাশে বিচ্ছিন্ন জনপদ, মাঝখানে প্রবাহমান খাল। পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘি ইউনিয়নের কুচিয়ামোড় ও বান্দরপাড়া এলাকার মামা ভাগিনা খালের উপর নির্মিত সেতুটি গেল বছরের 12 আগস্ট ভারী বর্ষণ ও প্রবল স্রোতে দেবে যায়। ভেসে যায় সেতুর উভয় পাশের সংযোগ সড়কও। ঘটনার প্রায় 1 বছরেও সেতুটি সংস্কার কিংবা মেরামতে নেই কোনো উদ্যোগ। কেউ পায়ে হেঁটে, কেউ বা মোটরসাইকেল, ভ্যান কিংবা ইজি বাইকে পার হচ্ছেন অস্থায়ী কাঠের সেতু দিয়ে। তবে সেটিও ঝুঁকিপূর্ণ, রয়েছে যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কাও। বাজারজাত করবো, এটা করার মতো কোনো ক্যাপাসিটি থাকে না, ঘরে ঘরে তো এটা পার করা সম্ভব না। 5 কিলো আসতে আর অনেক ঘুরে আসতে আমাদের ভ্যান রিক্সার পক্ষে খুবই অসুবিধা। অতি শীঘ্রই যদি দ্রুত ভালো হয় তাহলে কিন্তু আমাদেরও এই আশপাশের দুই পাশের এই নদীর পশ্চিমে পূর্বে লোকজনের সুবিধা হয়। সমস্যার স্থায়ী সমাধানে সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমার যতটুকু করা প্রয়োজন আমার লেভেল থেকে আমি করার প্রচেষ্টা রাখবো। আমি খুব শীঘ্রই আমাদের নতুন একটা প্রজেক্ট আছে, জলবায়ু প্রজেক্ট। এই প্রজেক্টে আসলে সেই প্রজেক্ট থেকে সেই ব্রিজটা হওয়ার কথা। যত দ্রুত অনুমোদন আসবে, অনুমোদন আসার পরপরই আমরা সেটা বাস্তবায়ন করতে পারবো। 2004 সালে নির্মিত এই স্লুইস গেট সেতুটি দীর্ঘদিন ধরে যাতায়াতের একমাত্র ভরসা স্থানীয়দের। জনদুর্ভোগ নিরসনে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগের দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম আরও একবার। নওগাঁয় ঘরে ঢুকে দম্পতি ও 2 সন্তানকে হত্যা। স্বজনরা সম্পত্তি নিয়ে বিরোধীর কথা বললেও মোটিভের সন্তানের পুলিশ। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু। জ্বালানি তেলের পাম্প থেকে সৃষ্টি হওয়া যানজটে কেন্দ্রে পৌঁছাতে ভোগান্তি। সংরক্ষিত নারী আসনে বিএনপি জামাত স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা। নারীদের উন্নয়ন ও সুরক্ষায় কাজ করার আশা। এবং যুদ্ধবিরতির শেষ মুহূর্তেও যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা অনিশ্চিত। হুমকির মুখে কোনো আলোচনা নয় বলে তেহরানের অবস্থান। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর দেশে সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আর আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। প্রিয় দর্শক, ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।